আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ কি না দ্রুত একটু কমেন্ট করে জানাও। কি বলছো তোমরা? ঢুক ঢুক ঢুকা আচ্ছা, ঢুকতে পারছো না। ঢুকতে না পারার তো কোনো কথা না। তোমরা অনেকেই বলো যে ঢুকতে পারো না, কিন্তু আমি বুঝি না কেন এরকম হয়। কারণ হচ্ছে বাকিটা কীভাবে ঢুকে তাহলে জয়েন করতে পারতেছো না কেন? আচ্ছা, আমি একটু চেক করে দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রিমু। তো যারা যারা জয়েন করেছো সবাই হচ্ছে দ্রুত পড়ার টেবিলে বসে যাও, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাস কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন। আমরা অলরেডি এই অধ্যায়টির প্রথম ক্লাস নিয়ে ফেলেছি, যেখানে আমরা বয়েলের সূত্র এবং তার সাথে আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। তো আজকে আমাদের দ্বিতীয় পার্ট, আমাদের পার্ট 2, আজকে আমাদের দ্বিতীয় টপিক। তো চলো আমরা শুরু করি। তো আমরা চার্লসের সূত্র আমরা যদি একটু খেয়াল করি, আমাদের চার্লসের সূত্রটা মেইনলি আমরা যদি বলি, চার্লসের সূত্র হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, যে আমাদের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কেমন আমরা জানি। তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে হচ্ছে আয়তন আমাদের বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। তো সেক্ষেত্রে চার্লসের সূত্র আমাদেরকে বলে এই জিনিস যে আমাদের ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। কখন? এটা আমাদের কোন কন্ডিশনে হবে? যখন আমাদের চাপ স্থির থাকবে, পি স্থির থাকবে। তো এটা আসলে আমাদের মূল সূত্র না, কিন্তু আমরা হচ্ছে পরীক্ষায় আমাদের যদি আসে চার্লসের সূত্রটি বিবৃত করো, তাহলে হচ্ছে আমরা এই কথাটাই লিখে দিয়ে আসি, যদিও এটা সঠিক না। চার্লসের সূত্র পরবর্তীতে যখন কেলভিন স্কেল আবিষ্কৃত হয় তখন হচ্ছে এই সূত্রটা খাটে। বাট বিজ্ঞানী চার্লস যখন সূত্রটা দেয় তখন হচ্ছে আমাদের কেলভিন স্কেল ছিল না, তখন কিন্তু সেলসিয়াস স্কেল আবিষ্কৃত হয়েছিল। তো চার্লসের সূত্র আবিষ্কার হওয়ার অনেক পরে আসলে আমাদের কেলভিন স্কেল আবিষ্কার হয়। কেলভিন স্কেল আবিষ্কার হওয়ার পর মোটামুটি বলা হয় যে চাপ যদি স্থির রাখা হয়, স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ওটা হচ্ছে চার্লসের সূত্রের মডিফাইড ভার্সন। বাট চার্লসের মেইন যদি তোমাদেরকে সূত্র যদি আসে পরীক্ষায়, তাহলে তোমরা কীভাবে লিখবা? চার্লসের সূত্র বিবৃত করবা এটা। সূত্রটা কি? চার্লসের সূত্র এক কথায় মনে রাখবে, এটা হচ্ছে স্থির চাপে হবে, একটা নির্দিষ্ট ভরের গ্যাস থাকবে এবং ওই গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যদি বাড়াই অথবা কমাই, প্রতি 1 ডিগ্রি যদি বাড়াই অথবা কমাই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটা যে আয়তন থাকবে তার সাথে প্রতি 1 ডিগ্রি বাড়ার ফলে 273 ভাগের 1 অংশ করে করে পরিবর্তিত হবে। অর্থাৎ মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে একটা গ্যাস আছে, যে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো গ্যাসটার আয়তন হচ্ছে
1 লিটার, 1 লিটার। তাহলে চার্লস বলছে যে যদি তাপমাত্রা বাড়িয়ে 1 ডিগ্রি সেলসিয়াস করো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অলরেডি গ্যাসটার একটা আয়তন ছিল 1 লিটার, সেটার সাথে আরও কতটুক পরিবর্তিত হবে? যেহেতু তুমি তাপমাত্রা বাড়িয়েছো এবং আমরা জানি আয়তন, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তার মানে তুমি তাপমাত্রা বাড়িয়েছো, 0 থেকে 1 করেছো, অর্থাৎ আয়তন বাড়বে। তাহলে বাড়লে আমরা প্লাস দিব, কতটুক বাড়বে? গ্যাসটির 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল 1 লিটার, তার 273 ভাগের 1 অংশ করে বাড়বে। তার মানে জিনিসটা তাহলে কী দাঁড়াচ্ছে বলো? তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 1 প্লাস এই অংশটা বৃদ্ধি। এই যে 1, এই 1টা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যেটা ছিল, এটার সাথে আরও কতটুকু বৃদ্ধি পাবে? 273 ভাগের 1 অংশ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে সিম্পলি চার্লসের সূত্রের বিবৃতি। বিজ্ঞানী চার্লস তিনি বলেছেন যে আমরা যদি চাপকে যদি স্থির রাখি, তাহলে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে 273 ভাগের 1 অংশ করে বাড়বে, আর যদি কমাই তাহলে কমবে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে এই গাণিতিক ব্যাখ্যাটা তোমরা বাসায় নিজেরা পড়ে নিবা। এটা আমাদের অনেক সময় ক্ষতে আসতে পারে যে চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো, তখন প্রথমে তোমরা চার্লসের সংজ্ঞা লিখবা, চার্লসের সূত্রটা কী সেটা লিখবা। চার্লসের সূত্র হচ্ছে এটা: স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তনে 273 ভাগের 1 অংশ পরিবর্তিত হয়। তারপর তোমরা গাণিতিক ব্যাখ্যায় যাবা। তোমরা ধরে নিবা, আমরা ধরি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন V0, আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তনকে আমরা যদি V1 বলি, তাহলে V1 সমান কত হবে? ভাইয়া বলছি যে V1 সমান হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন ছিল V0, সেটার সাথে আমরা কত যোগ করব? আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V0 এর 273 ভাগের 1 ভাগ যোগ করব। তাহলে আমাদের জিনিসটা কত আসতেছে বলো? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হয়ে যাবে? V0 প্লাস V0 বাই 273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে? V0 তো 0 ডিগ্রিতে ছিলই, এই যে V0 0 ডিগ্রিতে ছিলই, তাহলে 2 ডিগ্রির জন্য কত হবে? V0 ইন্টু 2 বাই 273, এই যে 2 বাই 273। তাহলে 3 ডিগ্রির জন্য কত হবে? V0 প্লাস V0 ইন্টু 3 বাই 273। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা V0গুলো লিখতেছি, এগুলো কি? এগুলো সব হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। এই যে V0গুলো সব হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবশ্যই গ্যাসটার কোনো একটা আয়তন ছিল। এখন তুমি প্রতি 1 ডিগ্রি করে করে বৃদ্ধি করলে গ্যাসটার আয়তন তার আদি আয়তনের অর্থাৎ V0 এর 273 ভাগের 1 করে করে বাড়বে। প্রতি 1-এর জন্য 273 ভাগের 1 করে বাড়বে। তাহলে 2 এর জন্য কত বাড়বে? 273 ভাগের 2 হবে। 3 এর জন্য কত হবে? 273 ভাগের 3 হবে। এভাবে করে করে আমরা তাহলে বলতে পারি, যদি আমরা বলি তাহলে T ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে? হ্যাঁ, যদি বলি আমি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে, তাহলে T মানে কি? VT। তাহলে VT সমান কত হবে? V0 প্লাস আমাদের T বাই 273 ইন্টু V0, এরকম হবে। তাহলে যদি বলি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে গ্যাসটির আয়তন কত হবে? খেয়াল করো, 273 আমাদের উপরেও 273, নিচেও 273, তার মানে কাটাকাটি গেলে হবে 1, অর্থাৎ V0 প্লাস V0 ইকুয়াল টু 2V0। এটা কিন্তু আমাদের অনেক সময় সিকিউতে আসে যে কত তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের দ্বিগুণ হয়। কি বললাম? কত তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের দ্বিগুণ হয়? উত্তরটা হবে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি কোনো একটা গ্যাসকে নিয়ে যাই, তাহলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের দ্বিগুণ হবে। তো আশা করি এই ব্যাখ্যাটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এইটা বাসায় তোমরা সবাই, আমি বলবো যে একবার দুইবার খাতায় লিখবা। কেন বলো তো? কারণ খাতায় লিখলে তোমাদের এই জিনিসটা হচ্ছে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি আমরা বাড়াই, মানে বাড়িয়ে আমরা যদি 273-এ নিয়ে যাই, তাহলে তখন গ্যাসটির আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের দ্বিগুণ। মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে ওই গ্যাসের আয়তনটা 2V0 হবে কখন? 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবা, অনেক সময় বলে যে V0 বাই 273-কে কী বলা হয়? এটাকে গ্যাসীয় তাপ প্রসারাঙ্ক বলে। এটাকে গ্যাসীয় তাপ প্রসারাঙ্ক বলে। ঠিক আছে? V0 বাই 273-কে গ্যাসীয় তাপ প্রসারাঙ্ক বলে। এবং এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, তোমরা যদি ক্যালকুলেটরে যদি 1 ডিভাইডেড বাই 273 দাও, তাহলে তোমাদের আসবে 0.00366। একটা কথা একটু মনে রাখবা, আমরা এই গ্যাসীয় তাপ প্রসারাঙ্ককে আমরা
0.00366ও বলে থাকি, ঠিক আছে। তাহলে এটা আমরা অনেক সময় বলি যে কোনো একটা গ্যাসের আয়তন প্রসারাঙ্ক এত পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? কোনো একটা গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, এটাকে আমরা কি বলবো? যদি স্থির চাপে হয় তাহলে এটাকে আমরা বলবো গ্যাসের আয়তন প্রসারাঙ্ক। আয়তন প্রসারাঙ্ক। তাহলে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বলতে আমরা কি বুঝি? পার ডিগ্রি সেলসিয়াস মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার ডিগ্রি মানে হচ্ছে 1 ডিগ্রি, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি বাড়াই তাহলে গ্যাসের আয়তন 0.00366 মিটার কিউব করে করে বৃদ্ধি পায়। এখানে 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এত মিটার কিউব বাড়বে প্রতি 1 ডিগ্রির জন্য, এত মিটার কিউব করে বাড়বে, ঠিক আছে। এই যে ভাই একটা ভ্যালু লিখলাম 0.00366, এটাকে তোমরা যদি 273 দিয়ে গুণ দাও তাহলে তোমরা 1 পাবা আনসার। তার মানে 273 ডিগ্রিতে যখন নিবা তখন হচ্ছে সেটা পুরো 100% বৃদ্ধি পাবে। তাহলে অলরেডি ছিল 100%, আরও বৃদ্ধি পেয়েছে 100%, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু গ্যাসটার আয়তন দ্বিগুণ হয়ে যাবে। তো আমি আশা করছি যে আমাদের চার্লসের সূত্রের বিবৃতিটা আমরা বুঝতে পেরেছি, এবং চার্লসের সূত্র আমাদেরকে যে বলেছে যে কত তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন 273 ডিগ্রি সেলসিয়াস হয় সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো আশা করি এই জিনিসটা হচ্ছে আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো আমরা এখন আবার দেখি, যদি চার্লসের সূত্র যদি আমরা যদি নেগেটিভে চলে যাই, মানে তাপমাত্রাটাকে যদি 0 থেকে কমাতে কমাতে -1, -2, -3 এভাবে করে যদি নিয়ে যাই, তাহলে কোন তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে? শূন্য হয়ে যাবে সেটা একটু খেয়াল করি। চলো মনে করি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন V0, তাহলে আমরা বলি যে -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে গ্যাসের আয়তন কত হবে? দেখো যখন 1 বলছিলাম তখন প্লাস দিয়েছিলাম, এখন -1 বলতেছি, অর্থাৎ এখন আমরা মাইনাস দিব। তাহলে মাইনাস দিলে আমাদের হবে V0 মাইনাস 273/1 ইন্টু V0। তাহলে এইভাবে করে করে আমরা যখন যাব -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। হ্যাঁ, তাত্ত্বিক কথাটা কেন বললাম? কারণ এই যে 0, এইটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, প্র্যাকটিক্যালি সম্ভব না। কোনো একটা জিনিসের আয়তন শূন্য মানে কি? সেটা নাই, সেটা ভ্যানিশ হয়ে গেছে। এখন এরকম সম্ভব না, একটা জিনিসকে আমরা একদম উধাও করে ফেলতে পারবো না, ঠিক আছে। কোনো কিছুকে আমরা একদম ভ্যানিশ করে ফেলতে পারবো না, যে তাপমাত্রা কমাতে কমাতে গ্যাসের আয়তন একদম শূন্য করে ফেলা সম্ভব না। কেন? কারণ আমরা জানি কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হওয়ার অনেক আগেই, যেহেতু তুমি তাকে ঠান্ডা করছো, তাপমাত্রা কমাচ্ছ, তার মানে সে আর গ্যাসীয় ফর্মে থাকবে না, সে লিকুইড সলিড হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো গ্যাস নেই যেটাকে তুমি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্যাসীয় অবস্থায় রাখতে পারবে। সে এর অনেক আগেই -273 পর্যন্ত তুমি তাকে তাপমাত্রা কমানোর অনেক আগেই সে হচ্ছে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়ে যাবে। আর সূত্রগুলো কিন্তু তরল বা কঠিন পদার্থের জন্য না। এই অধ্যায়ের যাবতীয় সকল সূত্রই কিন্তু আমাদের শুধুমাত্র গ্যাসের জন্য। বয়েল বলো, চার্লস বলো, অ্যাভোগাড্রো বলো, গালুসক বলো, যাই বলো, সবই কিন্তু আমাদের গ্যাসীয় ফর্মের জন্য। তরল অথবা সলিড মানে কঠিনের জন্য কিন্তু আমাদের কোনো সূত্রই এখানে অ্যাভেলেবল নাই। অর্থাৎ প্র্যাকটিক্যালি কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হওয়া ইম্পসিবল। কেন? প্রথম কথা, কোনো জিনিসকে আমি একদম 0 আয়তন করতে পারবো না। আয়তন 0 মানে কি? ওটার উপস্থিতি নাই, ওটা নাই। প্লাস সেকেন্ড কথা হচ্ছে, গ্যাসের আয়তন 0 হওয়ার অনেক আগেই গ্যাস কিন্তু লিকুইড হয়ে যাবে, তরল হয়ে যাবে, বা কঠিন পদার্থে রূপান্তরিত হবে। অর্থাৎ আমরা কোনো গ্যাসের আয়তনকে তাত্ত্বিকভাবে শূন্য করতে পারবো না। এই কারণেই এই কাল্পনিক তাপমাত্রাটাকে আমরা কি নাম দেই? পরম শূন্য তাপমাত্রা। তোমরা কিন্তু একটা টার্ম জানো, ঠিক আছে। হ্যাঁ, এই যে নাজিবা ইসলাম শুভা বলছো যে তাপমাত্রা কমালে তো বরফ হবে, এক্স্যাক্টলি আমি তো সেই কথাটাই বলছি ভাইয়া, যে তাপমাত্রা কমালে কিন্তু এটার গ্যাসীয় ফর্মে থাকবে না, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের তরল হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো অনেকেই অলরেডি কমেন্ট করেছো, আমি একটু পরে কমেন্টগুলো দেখছি, ঠিক আছে। এখন পড়ানোর মধ্যে আছে তো ভাই, একটু পড়াই ফেলি আগে। তাহলে এখন এই যে লাল কালির কথাগুলো একটু পড়ো। অর্থাৎ চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা হ্রাস করতে করতে যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো যাবে তাত্ত্বিকভাবে, দেখছো প্র্যাকটিক্যালি সম্ভব না, থিওরিটিক্যালি সম্ভব, ঠিক আছে। থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব না। তখন একটা গ্যাসের আয়তন শূন্য হবে, এটা সম্ভব না। এই তাপমাত্রাটাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা। তো আশা করি পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা যদি আসে আপনারা সবাই লিখতে পারবেন। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যেই সর্বনিম্ন তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। ভাই আবারও বলছি, যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, যা সম্ভব নয়, সেই কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। সবাই পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা মেইন বই থেকে বা গাইড থেকে ভালোভাবে পড়ে নিবা, কারণ পরম শূন্য তাপমাত্রাটা কিন্তু তোমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রা কিন্তু অনেক বেশি একটা কনসেপ্ট। ওকে, আচ্ছা,
তো এখন আমরা আমাদের একটু গ্রাফ রিলেটেড বিষয়গুলোতে একটু যাই। হ্যাঁ, গ্রাফগুলোতে আমাদের কিছুটা এরর আছে, তো এররগুলো আমরা একটু পরেই দূর করে ফেলবো, প্যারা নেই। এই যে দেখো, প্রথম পরম শূন্য তাপমাত্রার ব্যাপারটা একটু ক্লিয়ার হোক। এই যে প্রথম গ্রাফটার দিকে তোমরা যদি একটু তাকাও, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হবে না, এই জায়গাটা ভুল আছে। হ্যাঁ, এই জায়গাটা ভুল আছে। এটা ভাইয়া যখন তোমাদেরকে পিডিএফটা দিব তখন হচ্ছে এটা আমি কারেকশন করে দিব, প্যারা নেই। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল আছে, বা আমাদের এই জায়গাটা একটু ভুল আছে, এটা আমি তোমাদেরকে পরবর্তীতে কারেকশন করে দিচ্ছি। এই জন্য এটা মুছে ফেলি, না হলে এটা তোমাদেরকে বারবার ডিস্ট্রাক্ট করবে। এটা মুছে ফেললাম। আচ্ছা, খেয়াল করো আমরা এখানে কি করলাম। আমরা এখানে এত কিছুই বোঝার দরকার নেই, তোমরা জাস্ট একটা জিনিস বোঝো। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এই বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে যত যাব তত তাপমাত্রা বাড়বে, মানে এখানকার তাপমাত্রা সব কিসে দেওয়া, ইন কেলভিন। দেখো IN কেলভিন দেওয়া, মানে তাপমাত্রাটা কেলভিন এককে দেওয়া। ডান দিকে যত যাব তাপমাত্রা তত বাড়বে। এখন আমি তোমাদেরকে বলেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবশ্যই গ্যাসের একটা আয়তন ছিল। এই যে এই ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ভলিউম, এই যে দেখো ভলিউম। তাহলে খেয়াল করে দেখো, 0-র জন্য কিন্তু আমি যে আয়তনগুলো পাচ্ছি, 0-র জন্য আমরা যে আয়তনগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সব দেখো এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে। 0-তে কিন্তু আমরা 0 আয়তন পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে যখন তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন কিন্তু গ্যাসের আয়তন 0 না। গ্যাসের আয়তন তখন অবশ্যই 2 লিটার, 4 লিটার, 5 লিটার কিছু না কিছু ছিল, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন 0 হয় না, এটা আমরা সবাই জানি। এখন তাপমাত্রা যত বাড়ছে, খেয়াল করে দেখো, আমরা যদি একটু P4 রেখাটার দিকে তাকাই, তাপমাত্রা যত বাড়ছে দেখো আমাদের এই রেখাটা কিন্তু আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে। এটা চাপ, এটা হচ্ছে নির্দিষ্ট চাপ কি, P4 চাপ। বাট এই রেখাটা কি, এটা হচ্ছে আয়তনের রেখা। তাহলে খেয়াল করো, তাপমাত্রা ডান দিকে যাচ্ছে, আয়তন রেখাটা দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তার মানে কি, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। তারপর আমরা যদি P3 চাপের জন্য যদি একটু খেয়াল করি, P3 চাপের জন্য যদি খেয়াল করো যে তাপমাত্রা বাড়তেছে, আমাদের আয়তন কিন্তু আমাদের আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। তারপর আমরা যদি P2 রেখাটার জন্য যদি খেয়াল করি, দেখো P2-তে আমাদের তাপমাত্রা বাড়লে কিন্তু আমাদের আয়তনটা, খেয়াল করো আমাদের আয়তনটা কিন্তু বাড়ছে, এই যে আয়তনটা কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে। তারপর মনে করো আমরা যদি বলি P1 রেখাটার জন্য যদি বলি, তাহলে P1 রেখাটার জন্য বলে কিন্তু আমাদের তাপমাত্রা বাড়লে কি হচ্ছে, আমাদের আয়তনও বৃদ্ধি পাচ্ছে। এটাই কিন্তু আমাদের চার্লসের সূত্র, যে তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে, কোনো রেখাই কিন্তু 0 বিন্দু থেকে শুরু হয় নাই। ব্যাপারটা কি এরকম, কোনো একটা রেখা কি এখান থেকে শুরু হয়েছে, আমাকে বলো। এই যে এই বিন্দু থেকে কি কোনো রেখা উঠেছে, উঠে নাই। কেন? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 0 ছিল না, তো এই কারণে এখান থেকে উঠবে না। এখন কথা হচ্ছে, তাহলে 0 কখন হবে, 0 কখন হবে, খেয়াল করে দেখো। এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে তুমি যে পেছনের দিকে যদি বাড়িয়ে দাও, তাহলে মনে করো এই বিন্দুতে আসলে এই লাল রেখাটা 0 হয়ে যাচ্ছে, মানে কি এই তাপমাত্রায় আয়তনটা 0 হয়ে যাচ্ছে। সবুজ রেখাটাকেও যদি পেছনের দিকে বাড়িয়ে দাও, তাহলে খেয়াল করে দেখো এই যে এই জায়গায় এই তাপমাত্রায় আয়তন 0 হয়ে যাচ্ছে। তারপর তুমি যদি ব্লু কালারের রেখাটাকেও যদি পেছনের দিকে যদি বৃদ্ধি করে দাও, তাহলে খেয়াল করে দেখো এই তাপমাত্রা এসে এই জায়গায় এসে এটা 0 হয়ে যাচ্ছে, মানে এক অক্ষের উপরে পড়তেছে, মিলে যাচ্ছে। তারপর আমরা যদি পিঙ্ক কালারের আর লেখাটাকেও যদি আমরা যে পেছনের দিকে যদি বৃদ্ধি করিয়ে দিই, এটাকে বলে এক্সট্রাপোলেশন করা, তাহলে দেখো প্রত্যেকটা বিন্দু কিন্তু, প্রত্যেকটা রেখা কিন্তু এই বিন্দুতে এসে এক অক্ষের উপরে এসে মিলিত হচ্ছে। তার মানে কি, এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে আমরা কি বলছি, এই তাপমাত্রাটা কিন্তু আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা বা 0 কেলভিন তাপমাত্রা। কথা বোঝা গেছে? তো এই তাপমাত্রাটাই 0 কেলভিন, আর 0 কেলভিনকে আমরা কি বলি, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন তাপমাত্রায় কিন্তু আমাদের প্রত্যেক গ্যাসের, যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এটাই আমাদের পরম শূন্য তাপমাত্রার কনসেপ্ট। তো পরম শূন্য তাপমাত্রা যদি পরীক্ষায় যদি আসে, তাহলে আমাদের কিভাবে আসে, পরম শূন্য তাপমাত্রা থেকে আমাদের যা সংজ্ঞাটা আসতে পারে, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। গ্রাফ রিলেটেড কিছু যদি আসে, আমাদের এডমিশনের সময় এরকম একটা গ্রাফ এসে বলতে পারে যে তোমাকে মনে করো এরকম একটা গ্রাফ দিল, তোমাকে মনে করো এডমিশনের সময় হচ্ছে এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ দিল, এইদিকে আমাদের হচ্ছে টেম্পারেচার দিল, এদিকে আমাদের ভলিউম দিল, এবং মনে করো এইখান বরাবর একটা রেখা দিল, এবং এই রেখাটাকে মনে করো পেছনের দিকে বর্ধিত করে এই বিন্দুটা ধরিয়ে দিল। তোমাকে প্রশ্নে বলে দিল এই বিন্দুটার নাম বললো এ। তোমাকে কোয়েশ্চেনে বলতে পারে এ বিন্দুটা কি নির্দেশ করছে, বলবা পরম শূন্য তাপমাত্রা নির্দেশ করছে। বলে দিল এই বিন্দুতে তাপমাত্রা কত, বলবা যে এই বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, অথবা বলবা এই বিন্দুতে তাপমাত্রা হচ্ছে, যদি ডিগ্রিতে আসে, সেলসিয়াস আসে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এই গ্রাফটা থেকে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলে আমরা আনসার করতে পারবো। তো আশা করি পরম শূন্য তাপমাত্রা কনসেপ্টটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা দেখেছি প্রথমে যে তাপমাত্রা বাড়তে 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 273 ডিগ্রি সেলসিয়াসে গেলে, পজিটিভ +273 ডিগ্রি সেলসিয়াসে গেলে কোনো একটা গ্যাসের আয়তন দ্বিগুণ হয়।
আর তাপমাত্রা যদি কমতে কমতে যদি -273-এ আসে তাহলে হচ্ছে কোনো একটা গ্যাসের তাপমাত্রা, গ্যাসের আয়তন কী হয়ে যাবে, তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে। তো তাত্ত্বিকভাবে তো শূন্য হওয়া সম্ভব না, মানে তাত্ত্বিকভাবে শূন্য হলেও প্র্যাকটিক্যালি তো এটা ইম্পসিবল, মানে থিওরিটিক্যালি সম্ভব বাট প্র্যাকটিক্যালি তো সম্ভব না। এই কারণে এই তাপমাত্রাটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। আচ্ছা, এখন আমাকে তোমরা একটু বলো, যারা গত ক্লাস করেছো তারা এই জিনিসটা পারবা। এই যে আমাদের পরবর্তী যে ফিগারটা আছে, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। আমি তোমাদেরকে দুইটা অপশন দিচ্ছি, হ্যাঁ, আমি তোমাদেরকে দুইটা অপশন দিচ্ছি, ভাইয়া দুইটা অপশন দিচ্ছি, আমাকে বলো কোনটা সঠিক। এখানে আমাকে বলবা চাপের বেলায় এটা কি, এটা একটা তাপমাত্রা বনাম আয়তনের সম্পর্ক। এই যে এদিকে কি আছে, টেম্পারেচার মানে টি দেওয়া আছে, আর এদিকে কি দেওয়া আছে, ভলিউম ভি দেওয়া আছে। তাহলে এটা একটা তাপমাত্রা বনাম আয়তনের গ্রাফ, এটা একটা তাপমাত্রা বনাম আয়তনের গ্রাফ। তোমাকে আমি দুইটা অপশন দিলাম, আমাকে বলো এই যে P1 P2 P3 P4 এই যে চাপগুলো আছে, এই কোন চাপটা এখানে বড়, মানে এখানে আমাদের ক্রমটা কি এরকম হবে, P1 P2 P3 P4, মানে P1 সবচেয়ে বড় চাপ নির্দেশ করছে এটা হবে, নাকি P1 সবচেয়ে ছোট, P2 সবচেয়ে বড়, P2 বড়, তার থেকে P3 বড়, P4 সবচেয়ে বড়, কোনটা আমাদের সঠিক উত্তর কোনটা হবে, অপশন ক নাকি অপশন খ? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও, আমি দেখতে চাই যে আমরা যে লাস্ট ক্লাসে যে আমরা কেমিস্ট্রি পড়লাম সেই ক্লাসের পড়াগুলো তোমাদের সবার মনে আছে কিনা। ভাইয়াকে একটু বলো যে এখানে সঠিক উত্তর কোনটা, এখানে সঠিক উত্তর কোনটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ঐশী বলছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আজকে স্কাইপিতে ক্লাস নেবেন না? না ভাইয়া, স্কাইপিতে ক্লাস নিইনি, কারণ হচ্ছে স্কাইপিতে ক্লাস নিলে দুই দিকে কন্ট্রোল করতে ভাই একটু হিমশিম খেয়ে যায়, প্লাস হচ্ছে স্কাইপিতে তোমরা যারা থাকো ঘুরে ফিরে আবার গ্রুপেই তোমরা কমেন্ট করো, তো সেই ক্ষেত্রে স্কাইপিতে ক্লাস নেওয়াটার প্রয়োজন মনে করিনি আর কি। আচ্ছা, তো আমাকে সবাই বলো ক সঠিক উত্তর হবে নাকি খ সঠিক উত্তর হবে। আমি কিন্তু এটা কিন্তু তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়িয়েছি, সমানুপাতিকের গ্রাফ হলে কেমন হয়, মানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টানতে হয়, তারপর ওই লাইনটা সর্বোচ্চ বিন্দুতে যদি পড়ে বা সর্বনিম্ন বিন্দুতে যদি পড়ে তাহলে কি হয়, এই ধরনের পড়াশোনা কিন্তু ভাইয়া তোমাদেরকে করিয়েছি লাস্ট ক্লাসে। তো আমাকে একটু কমেন্টে জানাও ক সঠিক হবে নাকি খ সঠিক হবে, দ্রুত। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি শুভা বলছো ক হবে সমানুপাতিক, তাই প্রীতি বলছো ক হবে সর্বনিম্ন বিন্দু বড়, সর্বনিম্ন সর্বনিম্ন বিন্দু বড়, সর্বনিম্ন বিন্দু বড় না, সর্বনিম্ন বিন্দু বড় না, সমানুপাতিক সম্পর্ক ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক হলে আমাদের সর্বোচ্চ বিন্দুটা বড় হয়। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে আমরা যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরাল যদি একটা যদি লাইন টানি, ওয়াই অক্ষের সমান্তরালে যদি আমরা যদি একটা লাইন টানি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ওয়াই অক্ষের সমান্তরালে আমরা যদি একটা লাইন যদি টানি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিন্দুগুলো হবে এইটা, P1 এর জন্য আমরা এই বিন্দু পাবো, P2 এর জন্য আমরা এই বিন্দু পাবো, P3 এর জন্য আমরা এই বিন্দু পাবো, P4 এর জন্য আমরা এই বিন্দুটা পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ বিন্দুটা হবে, ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দুটা হয় সবচেয়ে বড়, আর সমানুপাতিকের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুটা আমাদের সবচেয়ে বড় হয়। তাহলে এখানে সর্বোচ্চ কোন বিন্দুতে সে পড়েছে রেখাটা, P1, P1 হচ্ছে এখানে সর্বোচ্চ বিন্দু, P1 হচ্ছে এখানে সর্বোচ্চ বিন্দু, সঠিক উত্তর কিন্তু আমাদের ক হবে, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের ক হবে, কারণ P1 হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ গ্রাফটা কিসের, সমানুপাতিকের গ্রাফ, কারণ ভি এর সাথে টি এর সম্পর্ক কিন্তু ভাইয়েরা সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক সম্পর্কের গ্রাফে আমাদের ওয়াই অক্ষের সমান্তরালে আমরা যে স্ট্রেট লাইনটা টানবো, যে সরল রেখাটা টানবো, সেই সরল রেখাটা যতগুলা রেখাকে ছেদ করবে তার মধ্যে সর্বোচ্চ বিন্দুটা হবে সর্বোচ্চ মান। তাহলে এখানে P1 P2 P3 P4 চারটা রেখাকে সে হচ্ছে ছেদ করেছে, তো চারটা রেখাকে সে যদি ছেদ করে থাকে তাহলে এর মধ্যে P1 কিন্তু সবচেয়ে উপরের বিন্দু, তার মানে P1 হচ্ছে সবচেয়ে বড় মান, তারপর P2, তারপর P3, তারপর P4। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই জিনিসটা যদি বুঝে থাকো
তাহলে আমি হচ্ছে পরের টপিকে আমরা একটু চলে যাই। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, পরম শূন্য তাপমাত্রা তাৎপর্য বিষয়টা নিয়ে তোমরা একটু পড়াশোনা করবা বাসায়, ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা নিয়ে বাসায় একটু পড়াশোনা করবা, জাস্ট এই স্লাইডটা 2-3 বার রিডিং করবা, তাহলেই হচ্ছে তোমাদের পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে জানা হয়ে যাবে। এটাকে আমরা অ্যাবসোলুট টেম্পারেচার বলি। এটা একটা কাল্পনিক ধারণা, কারণ এটা বাস্তবে কোনো অ্যাপ্লিকেশন নাই, কারণ বাস্তবে পরম শূন্য তাপমাত্রা বলতে কিছু নাই। কেন? কারণ পরম শূন্য তাপমাত্রার কন্ডিশন হচ্ছে গ্যাসের আয়তন শূন্য হতে হবে। বাস্তবে গ্যাসের আয়তন শূন্য হওয়া সম্ভব না, তার মানে পরম শূন্য তাপমাত্রাটাও বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তারপর বলেছে যেহেতু এই তাপমাত্রার নিচে আয়তন ঋণাত্মক হয়ে যায়, যা ভিত্তিহীন, যেহেতু এটি তাত্ত্বিকভাবে সর্বনিম্ন তাপমাত্রাকে নির্দেশ করে। তারপর এ তাপমাত্রায় কোনো পদার্থই গ্যাসীয় অবস্থায় থাকে না, যেটা আমি বলছিলাম এর আগে, এর আগেই হচ্ছে এটা হচ্ছে আমাদের তরল বা কঠিন অবস্থায় পৌঁছে যায়। আচ্ছা, প্রীতি বলছো লিখে নিব এখন? না, লেখার দরকার নেই ভাইয়া, আমি তো তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে ক্যাপশনে আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, লিখতে হবে না। তারপর পরম শূন্য তাপমাত্রায় পদার্থের স্থানান্তর গতি ও আবর্তন গতি শূন্য হয়, ঠিক আছে? কারণ কি? কারণ পরম শূন্য তাপমাত্রায় হচ্ছে পদার্থ যেহেতু মানে এদের কিছুটা শুধুমাত্র কম্পন গতি থাকবে। তো এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে পরম শূন্য তাপমাত্রায় পদার্থের মধ্যে কোন গতি থাকে, লিখবা কম্পন গতি থাকে, কম্পন গতি থাকে। আর এই তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রায় পদার্থের মধ্যে যে শক্তিটা পাওয়া যায় সেই শক্তিটাকে আমরা শূন্য বিন্দু শক্তি বা 0 পয়েন্ট এনার্জি বলি। তাহলে আমাদের যদি জ্ঞানমূলক প্রশ্নে যদি আসে শূন্য বিন্দু শক্তি কাকে বলে, উত্তরটা হবে পরম শূন্য তাপমাত্রায় পদার্থের মধ্যে প্রাপ্ত শক্তিকে শূন্য বিন্দু শক্তি বলে, ঠিক আছে? তো এই জিনিসগুলা এটা হচ্ছে তোমরা খুব ভালো করে পড়বা। এই স্লাইডটা কিসের জন্য? এই স্লাইডটা খুব ভালোভাবে পড়বা, জ্ঞানমূলক প্লাস এমসিকিউর জন্য এই স্লাইডটা পড়বা, ঠিক আছে? কোনো স্লাইডে বাদ দেওয়ার দরকার নেই, যেহেতু তোমাদের হাতে 25 ব্যাচের হাতে এখনও 8 মাসের উপরে সময় আছে, বাদ দিও না, এখনও পড়লে আসলে কাভার করে ফেলতে পারবা, বাদ দেওয়ার দরকার নেই। তারপর আসো চার্লসের সূত্র বিকল্প প্রতিপাদন, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে চার্লসের সূত্র তো আবিষ্কার হয়েছে কেলভিনের স্কেল আবিষ্কার হওয়ার আগে, বাট যখন পরবর্তীতে, এই কারণে চার্লসের সূত্রের বিবৃতি কি, এটা কিন্তু কেলভিন স্কেল দেওয়া না, চার্লসের সূত্রে কিন্তু সেলসিয়াস স্কেলের কথা বলা হয়েছে, যে আমাদের কোনো একটা গ্যাসের মানে নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে, এই যে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস বলছে, তারপর প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে 273 ভাগের 1 অংশ করে পরিবর্তিত হয়। তার মানে কি? চার্লসের সূত্রে কিন্তু কোথাও কেলভিন স্কেলের কথা বলা ছিল না। কেন? কারণ বিজ্ঞানী লর্ড কেলভিন স্কেল আবিষ্কার করছে 20 শতাব্দীতে, মানে গত শতাব্দীতে। আর বিজ্ঞানী চার্লসের সূত্র আবিষ্কার করছে কিন্তু আজ থেকে প্রায় 250-300 বছর আগে। তাহলে চার্লসের সূত্র আগে আসছে, কেলভিন স্কেল পরে আসছে। কেলভিন স্কেল যখন আবিষ্কার হয় তখনকার যে রসায়নবিদরা ছিল তারা পরবর্তীতে চার্লসের সূত্রটাকে আরেকটু মডিফাই করেছে। মডিফাইটা কী রকম করেছে খেয়াল করো, মডিফাইটা করেছে এরকম। এই জিনিসটা তোমরা বাসায় নিজ দায়িত্বে একটু কষ্ট করে পড়ে নিবা, এটা আমি তোমাদের পড়াচ্ছি না। ফাইনালি তোমরা যেটা পাবে, এই যে ভাগ টাগ করলে অনেক কিছু করলে ফাইনালি মডিফাই করে তারা পেয়েছে ভি সমানুপাতিক টি, এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি চার্লসের সূত্রের, যদি চাপ স্থির রাখে ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে v1/t1 সমান v2/t2। তাহলে আমরা এই জিনিসটা আমরা মনে রাখবো জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলার জন্য, ঠিক আছে? এখন বলে দিই, তোমরা আমার ক্লাস করতে যে ইন কেস ভাইয়া 8 মাস তোমাদের আরও সময় আছে ভাইয়া, ইনশাল্লাহ আছে, মনে করো ইন কেস আইসা তোমাদের এই স্লাইডটাতে কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে যে ভাই আমি এই স্লাইডটা বুঝি নাই, 21 নাম্বার স্লাইডটা আমি বুঝি নাই, সেই ক্ষেত্রে তোমরা ইউটিউবে আমার ক্লাসটা আপলোড করা হবে, গ্রুপে আমার ক্লাসটা থাকবে, অথবা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক করে তোমরা বলবা যে ভাই আমি 21 নাম্বার স্লাইডটা আমি বুঝি নাই। যদি না বুঝে থাকো অবশ্যই আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করব, বাট আমার ধারণা তোমরা পারবা, এই কারণে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, কারণ এটা নর্মাল ম্যাথমেটিক্যাল বিষয়, একটু লসাগু গসাগু এগুলো করেছে, এগুলো আসলে না বোঝার মতো কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদের থেকে জাস্ট 1 মিনিট একটু সময় নিব, আমার একটা জরুরি কল আসছে, তো আমি 1 মিনিট পরে হচ্ছে তোমাদের সাথে জয়েন করছি, ঠিক আছে? 1 মিনিট।
আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফিরে আসলাম। তো আবার চলে আসলাম, তো আমরা আবার শুরু করি। আমি আগে একটু দেখে নিই আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফিরে আসলাম। আচ্ছা ঠিক আছে, তো সবাই যদি আমার কথা যদি এখন যদি শুনতে পাও, তাহলে আমরা আবার শুরু করি। আমরা আবার শুরু করে দেই। তো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, আমাদের চার্লসের সূত্র, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, v1/t1 সমান v2/t2। এটার কন্ডিশন কি? এটার কন্ডিশন হচ্ছে যখন p স্থির থাকবে, চাপ স্থির থাকবে, ঠিক আছে? চাপ যখন স্থির থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবং তাদের সম্পর্ক কি? তাদের সম্পর্ক হচ্ছে v সমানুপাতিক t, অর্থাৎ তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে? এখন এই জিনিসটা হচ্ছে আমাদের চার্লসের বিকল্প বিবৃতি, ঠিক আছে? যে তাহলে মানে ভি সমানুপাতিক যেহেতু টি, তার মানে আমরা বলতে পারি চাপ যেহেতু স্থির থাকবে, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের এই যে আয়তন, এই আয়তনটা তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এই কথাটা কখন আসছে? যখন পরম তাপমাত্রা কেলভিন স্কেল তৈরি হয়েছে, তখন হচ্ছে আমাদের এই সূত্রটা আসছে, ভি সমানুপাতিক ভি সমানুপাতিক টি। ওকে, তাহলে আশা করি চার্লসের সূত্র নিয়ে তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভাইয়াকে করতে পারো। এর মধ্যে ভাইয়া হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে চলে যায়। এখন তাহলে চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু দেখে ফেলি। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে আমাদের কি বলেছে? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে একটি গ্যাস নমুনার আয়তন 4.50 লিটার। তারপরে বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো, একটা তাপমাত্রা 15, একটা তাপমাত্রা হচ্ছে 30। তার মানে কি তাপমাত্রা তো স্থির না, তাপমাত্রা কী হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা বয়েলের সূত্র না। আমরা লাস্ট ক্লাসে যে পড়েছিলাম বয়েলের সূত্র, বয়েলের সূত্রে কী ছিল? স্থির তাপমাত্রা, টি স্থির ছিল, বাট এখানে কিন্তু টি স্থির না, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এখানে বলছে 1 ATM চাপ, এখানে বলেছে 760 মিলিমিটার পারদ। তোমরা যারা আগের ক্লাসটা করেছো তোমরা সবাই জানো যে 1 ATM চাপ আর 760 মিলিমিটার পারদ চাপ একই কথা। আমি তোমাদেরকে ইউনিট কনভার্সন শিখাইছিলাম না ভাইয়া, যে 1 ATM সমান 1 ATM সমান 10, 13, 25 প্যাসকেল, বা 101.325 কিলো প্যাসকেল, বা 760 মিলিমিটার পারদ চাপ, অথবা 76 সেন্টিমিটার পারদ চাপ, অথবা 0.76 মিটার পারদ চাপ। তাহলে খেয়াল করো, এই 1 ATM চাপ আর এই যে 760 মিলিমিটার পারদ চাপ, এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস বোঝাচ্ছে। তার মানে কি এখানে চাপ স্থির আছে। তাহলে চাপ যেহেতু স্থির, এটা কি স্থির চাপের ম্যাথ? স্থির চাপের ম্যাথ কি? চার্লসের সূত্রের ম্যাথ। বলছে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দেওয়া আছে, আমাকে বের করতে বলছে ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের T1, তারপর 4.50 হচ্ছে আমাদের V1, 30 ডিগ্রি হচ্ছে আমাদের T2, আমাদের বের করতে হবে V2 ইকুয়াল টু হোয়াট। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে চাপ দুইটাই কিন্তু এখানে আমাদের কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা আমরা এখন একটু লিখে নিই। এখানে মনে রাখবা, আমাদের ম্যাথ করার সময় সেলসিয়াসে রাখা যাবে না, তাপমাত্রাকে কেলভিনে নিতে হবে। তাহলে এখানে আমাদের প্রাথমিক তাপমাত্রা কত? প্রাথমিক তাপমাত্রা T1 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 288 কেলভিন, 273 যোগ করে দিবা। তারপর চূড়ান্ত তাপমাত্রা T2 কত? চূড়ান্ত তাপমাত্রা T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, যদি 273 যোগ করো তাহলে কত আসবে? 303 কেলভিন। তারপর প্রাথমিক আয়তন কত? V1 4.50 লিটার। তাহলে প্রাথমিক আয়তন বা আদি আয়তন 4.5 লিটার, 50 মানে কি 5 বলা যায়। আমাদের বের করতে হবে চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা যদি এই ম্যাথটা যদি করি, তাহলে আমাদের ফর্মুলা কি? আমরা জানি V1/T1 সমান V2/T2। তাহলে এখান থেকে আমরা V2 বের করব। তাহলে V2 ইকুয়াল টু কত আসবে? V1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে V1 এর মান কত? V1 হচ্ছে 4.5 লিটার। T2 কত? T2 হচ্ছে আমাদের 303 কেলভিন। T1 কত? T1 হচ্ছে আমাদের 288 কেলভিন। তো আমরা যদি হিসাব করি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আনসার কত আসবে? 4.5 ইন্টু 303 ডিভাইডেড বাই 288, 4.73 লিটার আসবে। খেয়াল করে দেখো তো, আমাদের থিওরি আমাদেরকে বলে যে ভি সমানুপাতিক টি, তার মানে কি টি বাড়লে ভি বাড়বে। থিওরি আমাদের কি বলে?
খেয়াল করো থিওরি আমাদের কি বলে, থিওরি আমাদেরকে বলে যে ভি সমানুপাতিক টি। তার মানে কি, এটা মানে হচ্ছে টি যদি বাড়ে তাহলে ভি বাড়বে, আবার টি কমলে ভি কমবে। তাহলে এখন খেয়াল করে দেখো তো টি বাড়ছে না এই অঙ্কে? T1 ছিল 15 ডিগ্রি, T2 কত হয়েছে 30 ডিগ্রি, তাহলে কি টি বেড়ে গেছে, 15 ডিগ্রি বাড়ছে। টি বেড়ে যাওয়ার ফলে V1 ছিল দেখো 4.5 লিটার, V2 কিন্তু আসছে 4.73 লিটার। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো 4.73 লিটার আসছে। তার মানে খেয়াল করে দেখো তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়াতে আয়তনও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই ম্যাথটা আমাদের থিওরিটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি দুইভাবে প্রুফড হয়ে গেল। ঠিক আছে, তো এই ম্যাথগুলো তোমরা অনেক আগে থেকেই পারো, আমি জানি এগুলো অনেক সহজ সহজ ম্যাথ। তো এই কারণে এই জিনিসগুলো তারপরে ভাই একটু ডিটেলসে পড়াই দিলাম, কারণ এখনও পর্যন্ত অনেকেই আছো যারা কিনা এই অধ্যায়টা হয়তো বা পড়ো নেই, তো তাদের কাছে একটু জটিল লাগতে পারে, তো আমি সবার উদ্দেশ্যে একটু সহজভাবে বুঝিয়ে দিলাম। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তারপরে আসো আমরা এখন তাহলে আমাদের চার্লসের সূত্র পড়া শেষ। এখন আমাকে তোমরা একটু বলো, আমি জাস্ট 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে তোমরা সবাই ক্লিয়ারলি চার্লসের সূত্র A to Z সব কিছু বুঝতে পেরেছো কিনা, চার্লসের সূত্র A to Z সব কিছু বুঝতে পেরেছো কিনা ক্লিয়ারলি সেটা আমাকে বলো। ঠিক আছে, সবাই চার্লসের সূত্র বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, শুভা বলছো জি, আচ্ছা ঠিক আছে, তাহলে যদি বুঝে থাকো তোমরা তাহলে তো বেশ ভালো, সবাই যদি বুঝে থাকো। ওকে, তাহলে আমরা আমাদের পরের টপিকটাতে একটু যাই, আমরা আমাদের পরের টপিকটি একটু দেখে ফেলি। সেই ক্ষেত্রে তো চলো আমরা আমাদের পরের টপিকটা দেখি। পরের টপিক হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। মানে আমরা বয়েলের সূত্র পড়েছি, আমরা বয়েলের সূত্র কী পড়েছি, এই যে 1 নং সমীকরণ, যখন তাপমাত্রা স্থির থাকে, এই যে তখন টি যখন স্থির থাকে তখন ভি সমানুপাতিক 1/p, যা আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। আর আজকে আমরা পড়লাম চার্লসের সূত্র, যখন চাপ স্থির থাকে, পি যখন স্থির থাকে তখন ভি সমানুপাতিক টি। তো এখন আমরা যদি 1 এবং 2 দুইটাকে যদি একত্র করি, দুইটাকে একত্র করলে মনে রাখবা যদি একটা পক্ষ যদি সেম থাকে তাহলে বাকি পক্ষের দুইটা কি হয়, গুণ আকারে বসে। ভাই কি বললাম, একটা পক্ষ যদি সেম থাকে, এক পাশ যদি সেম থাকে তাহলে বাকি পাশটাকে আমরা কি করব, গুণ করে ফেলবো। তাহলে খেয়াল করে দেখো দুই পাশে আমাদের ভি সেম, তাহলে আমাদের ডান পাশে কী হবে, 1/p গুণ টি হবে। এই যে দেখো, তাহলে ভি সমানুপাতিক 1/p ইন্টু টি। ঠিক আছে, ভি সমানুপাতিক 1/p ইন্টু টি। এখন সমানুপাতিক চিহ্ন যে আমরা তুলে দিই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক দিব, তাহলে সমানুপাতিক ধ্রুবক দিলে তারপর আমরা হিসাব নিকেশ করলে আমাদের আসবে পিবি সমান কেটি। পিবি সমান কেটি আসলে আমরা কেটাকে যদি এক পাশে রাখি ধ্রুবকটাকে, তাহলে আমরা লিখতে পারি পিবি/টি সমান কে। এখন তার মানে কি, তুমি যতবার চাপ, আয়তন এবং তাপমাত্রা গুণ করবা সবগুলোর গুণফল কী হবে, কে এর সমান হবে, অর্থাৎ ধ্রুবক হবে। তার মানে আমরা বলতে পারি আমাদের সূত্রটা কী দাঁড়াচ্ছে, যদি আমরা P1 চাপ, V1 চাপ, T1 চাপ, P1 চাপ, V1 আয়তন আর হচ্ছে T1 তাপমাত্রা নেই, তাহলে তাদের ভাগফল যত হবে আমাদের P2 V2/T2 এর মান ততই হবে, সমান হবে, সবগুলো কি কে এর সমান হবে। তার মানে আমাদের বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্র, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে যে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা পাই সেটা হচ্ছে এটা। তাহলে এইটাও তোমরা সূত্র আকারে মনে রাখবা। এটা কি, এটা হচ্ছে যখন সব কিছুই অস্থির থাকবে, কোনো কিছু স্থির থাকবে না, সব কিছুই অস্থির, সব কিছুই যখন অস্থির, হ্যাঁ সব কিছু যখন অস্থির, সব কিছু যখন উড়াধুরা থাকবে তখন হচ্ছে আমরা P1 V1/T1 সমান P2 V2/T2 ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমরা তাহলে কি বলবো, আমরা যেমন আজকে একটু আগের ম্যাথটাতে দেখলাম যে আমাদের দুই ক্ষেত্রে চাপ স্থির ছিল, বাট এখন আমরা এমন কিছু ম্যাথ করব যে ম্যাথে আমরা দেখব যে আমাদের চাপ, আয়তন, তাপমাত্রা কোনো কিছুই স্থির না, কোনো কিছুই স্থির না, সব কিছুই পরিবর্তনশীল। ঠিক আছে, সব কিছু পরিবর্তনশীলের বেলায় আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, P1 V1/T1 সমান P2 V2/T2। তো আমরা যদি প্রবলেমে যদি চলে যাই তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি প্রবলেমটাতে চলে যাই, এই প্রবলেমটা একটু ভালো করে বুঝো। দেখো বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে একটা তাপমাত্রা দেওয়া আছে, এক টুকরা কাঁচ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে একটি 350 ml আয়তনের পাত্রে রাখা হলো। তাহলে 350 ml দেওয়া আছে। যদি গ্যাসটির তাপমাত্রা ও চাপ, তাপমাত্রা এবং চাপ দুইটাকেই দ্বিগুণ করবা,
তার মানে কি তাপমাত্রা তুমি দ্বিগুণ করবা, চাপকেও তুমি দ্বিগুণ করবা, তবে গ্যাসটির আয়তন কত হবে, তবে গ্যাসটির আয়তন কত হবে। আর তোমাকে আরেকটা কথা বলে দিছে, কাঁচ টুকরার আয়তন 10 মিলিলিটার। এই কথাটা না বলে দিলে এই ম্যাথটা আমরা করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমাদের এই অধ্যায়টা হচ্ছে গ্যাসের অধ্যায়, কাঁচের টুকরা গ্যাস না। তার মানে কি তুমি যে চাপ দিবা বা তাপমাত্রা দিবা বা মানে যাই করো না কেন, বয়েল চার্লস এই সূত্রগুলোর ক্ষেত্রে কাঁচের টুকরার কোনো প্রভাব পড়বে না। তার মানে কাঁচের টুকরা তাপমাত্রা বাড়ালেও 10 মিলিলিটার থাকবে, তাপমাত্রা কমালেও 10 মিলিলিটার থাকবে। চাপ যদি বাড়াই ফেলো তাহলেও কাঁচের টুকরার আয়তন এতই থাকবে, চাপ যদি কমায়ও ফেলো তাহলেও কাঁচের টুকরার আয়তন এতই থাকবে। তার মানে গ্যাসের আয়তন বাড়ানো কমানোর জন্য যতটুকু তাপমাত্রা বা যতটুকু চাপ আমরা দেই, ওই অল্প পরিমাণের চাপ এবং তাপমাত্রা দিয়ে আসলে কাঁচের টুকরার আয়তনের কোনো পরিবর্তন হয় না। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো যে আমাদের কাঁচ হচ্ছে কি, কাঁচ হচ্ছে একটা শক্ত বস্তু, কঠিন বস্তু। কঠিন বস্তুর ক্ষেত্রে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র কোনো সূত্রই অ্যাপ্লাই করা যায় না। মানে এই অধ্যায়ের কোনো সূত্রই কঠিন পদার্থের জন্য না, এই অধ্যায়ের সকল সূত্র হচ্ছে গ্যাসীয় পদার্থের জন্য, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য। তার মানে আমাদের এই যে 350 ml আয়তন, এই 350 ml আয়তন আসলে V1 না। এই 350 ml আয়তন এটা আসলে আমাদের V1 বললে ভুল হবে, এটা V1 না। তাহলে এটা কি? তাহলে V1 কত? এই 350 ml আয়তনের মধ্যে কি কি আছে? এই 350 ml এর মধ্যে এক টুকরা কাঁচ আছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, যেখানে কাঁচ টুকরা আয়তন 10 ml। তাহলে গ্যাসটার আয়তন কত? 350 ml এর পাত্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে এক টুকরা কাঁচ আছে, তাহলে গ্যাসের আয়তন কত? নিশ্চয়ই 10 ml বিয়োগ করতে হবে। সহজ হিসাব, মনে করো একটা পাত্র, এই পাত্রের মধ্যে একটা এই যে একটা কাঁচ টুকরা আছে এবং এই পাত্রটা বন্ধ, এই পাত্রে প্রচুর গ্যাস আছে, গ্যাস আছে। তুমি পাত্রটাকে চাপ দাও, উভয় পাশ থেকে চাপ দাও, প্রচুর চাপ দাও, এই গ্যাসটা সংকুচিত হবে, গ্যাসগুলো মনে করো এক জায়গায় এসে জমে যাবে। বাট এই যে কাঁচ, এই কাঁচের কিন্তু কোনো কি হবে না, কোনো সংকোচন বা প্রসারণ ঘটবে না। তার মানে কাঁচটা যেমন ছিল তেমনই থাকবে। অর্থাৎ আমরা তাপমাত্রা এবং চাপ প্রয়োগ করলে এই অধ্যায়ের জন্য, তাপমাত্রা এবং চাপ প্রয়োগ করলে আমাদের মানে কেমিস্ট্রির জন্য আমাদের যে আয়তনটা চেঞ্জ হয় সেটা গ্যাসের হয়, কঠিন পদার্থের আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওকে, তার মানে আমরা বলবো যে এখানে আমাদের গ্যাসের আয়তন নিয়ে শুধুমাত্র কাজ করতে হবে, আমরা কিন্তু এখানে কাঁচের টুকরা নিয়ে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এখানে তাহলে আমাদের ম্যাথটা তাহলে শুরু করি। আশা করি কাঁচ যে বাদ দিতে হবে, কেন বাদ দিতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ম্যাথটা হবে এরকম, আমরা লিখব, আমরা আগে এখানে মানগুলো লিখে ফেলি। এখানে আমাদের প্রাথমিক তাপমাত্রা কত? আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা T1, এটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা কি করবো, এটাকে কেলভিনে নিব, 273 যোগ করলে হবে 308 কেলভিন। তারপর দেখো কি বলছে, যদি গ্যাসটির তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হয়, তার মানে তাপমাত্রা দ্বিগুণ করবা, তাহলে সেক্ষেত্রে আমাদের চূড়ান্ত তাপমাত্রা কত আসবে? তো চূড়ান্ত তাপমাত্রায় তোমাদের অনেকেরই একটা কমন প্র্যাকটিস থাকে, চূড়ান্ত তাপমাত্রা T2, তোমাদের অনেকের একটা কমন প্র্যাকটিস থাকে আমি 308কে 2 দিয়ে গুণ দিয়ে দিব। না, তাপমাত্রা তো 300 মানে তাপমাত্রা তো কেলভিনে দেওয়া ছিল না, এটা আমরা কেলভিনে কনভার্ট করেছি, তাপমাত্রাটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল। তাহলে দ্বিগুণ কাকে করবা? প্রশ্নে যে তাপমাত্রাটা দেওয়া ছিল সেটাকে দ্বিগুণ করবা, তুমি যেটা বের করছো সেটা না। তাহলে প্রশ্নে তাপমাত্রা দেওয়া ছিল 35, তাহলে তাকে দ্বিগুণ করলে কত হবে? 70 ডিগ্রি সেলসিয়াস। অনেকেই আছো তোমরা কেলভিনটাকে দ্বিগুণ করে মানটাকে 616 বানাই ফেলবা, 308 দুগুণে 616 করা যাবে না। মানে এখানে কোন তাপমাত্রা বা কাকে দ্বিগুণ করবা? যার মান প্রশ্নে দেওয়া আছে তাকে দ্বিগুণ করবা। ঠিক আছে, তাহলে 70 করলে এখন এটাকে তুমি কেলভিনে নাও, এর সাথে 273 যোগ করলে 343 কেলভিন। এখন আসো চাপের ব্যাপারটা, চাপও দ্বিগুণ করা হবে, চাপটাকেও দ্বিগুণ করা হবে। ঠিক আছে, চাপটাকেও দ্বিগুণ করা হবে। তাহলে আদি চাপ কত? প্রশ্নে দেওয়া আছে কোথাও চাপের কথা বলা আছে? বলা নাই। তাহলে আদি চাপ P ধরে নাও, তাহলে ধরে নাও আদি চাপ P1 সমান P। কিছুই যদি বলা না থাকে তাহলে আদি চাপ P1 সমান P। তাহলে আমাদের চূড়ান্ত চাপ কত হবে? দ্বিগুণ, তার মানে 2P। চূড়ান্ত চাপ P2 সমান হবে আমাদের 2P। এখন আসো আয়তনের বেলায়, আদি আয়তন, গ্যাসের বের করতেছি কিন্তু মনে রাখবা সব কিন্তু গ্যাস। তাহলে আদি আয়তন V1 কত? আদি আয়তন V1 কত? V1 যদি কেউ যদি 350 ml লেখো তাহলে কিন্তু ভুল হবে, কারণ এই 350 ml এর মধ্যে কাঁচ ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, কাঁচ প্লাস কার্বন ডাইঅক্সাইড, কাঁচ হচ্ছে 10 ml, তাহলে শুধু গ্যাস নিয়ে কাজ করতে হবে। তাহলে V1 কত? 350 বিয়োগ 10, তাহলে V1 হচ্ছে 350 বিয়োগ 10। মনে রাখবা শক্ত কিছু থাকলে সেটা আমরা বিয়োগ করে দিব, 340 ml।
আমাকে বের করতে বলছে গ্যাসটির আয়তন কত। এই যে কাজ সহ গ্যাসের আয়তন বের করতে বলছে, বলে নাই তো, বলছে শুধু গ্যাসটির আয়তন কত। তাহলে V2 বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে V2 কত, গ্যাসের চূড়ান্ত আয়তন কত। তো আশা করি এতটুকু এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আয়তনটা আমরা কীভাবে বের করলাম। আমরা কাঁচা আয়তন কিন্তু ধরবো না। তো এখন আমরা যদি ম্যাথে যাই, আমরা যদি এই পাশে যে আমরা ম্যাথটা যদি করি, আমরা জানি P1 V1 বাই T1। কেন? কারণ এখানে সব কিছুর মানই পরিবর্তনশীল, কোনো কিছু স্থির রাখা হয় নাই, সমান P2 V2 বাই T2। তাহলে আমরা বের করবো কি গ্যাসের আয়তন V2, P1 V1 T2 আর গুণ করলাম ডিভাইডেড বাই P2 T1। এখন মান বসাও, P1 কত P, V1 কত 340 ml, T2 কত 343 কেলভিন, P2 কত 2P, T1 কত 308 কেলভিন। তো হিসাব করলে আমাদের আনসারটা লিটারে আসবে। আনসারটা কত আসে? পি কাটা, এই যে পি এবং পি কাটা, এই পি কাটা, তাহলে নিচে 2 থেকে যায়। তাহলে আমাদের উপরে থাকবে 340 গুণ 343 ভাগ নিচে 2 ইন্টু 308, নিচে হচ্ছে 2 গুণ 308, 2 গুণ 308। হিসাব করলে আমাদের আসবে 189 আসে হিসাব করলে। আমাদের আসবে 189.3 মিলিলিটার। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। হিসাব করলে আমাদের আসবে 189.3 মিলিলিটার। তো আশা করি এই জিনিসটা তোমরা হচ্ছে সবাই বুঝতে পেরেছো। এই জিনিসটা আশা করি কারো কোনো আর ভুল হওয়ার কথা না। এই জিনিসটা মনে হয় তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এই জিনিসটা সবাই একটু বুঝতে পেরেছো কিনা পুরো ম্যাথটা ভাইয়াকে একটু কমেন্টে জানাও, তারপরে ভাই হচ্ছে পরের ম্যাথে চলে যাব, ঠিক আছে। এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, তারপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এই ম্যাথটা যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। ম্যাথটা আমি একটু ছোট করে দেখাই যাতে করে সবার দেখতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা যদি ক্লিয়ারলি বুঝে থাকি তাহলে আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। আমাদের পরের ম্যাথটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে তুমি কোনো একটা গ্যাসকে যদি পানির উপর যদি সংগ্রহ করতে বলে, কি বললো, কোনো একটা গ্যাসকে যদি পানির উপর যদি সংগ্রহ করতে বলে তাহলেই বুঝে ফেলবা গ্যাসটা হচ্ছে আমাদের P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এর ম্যাথ। সহজ কথা, এই যে বলছে পানির উপর সংগ্রহ করা হয়েছে, দেখছো পানির উপর সংগ্রহ করা হলো। প্রশ্নে যদি দেখো কোনো একটা গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হয়েছে, এটা মনে রাখার জিনিস, যে একটা প্যাটার্ন মনে রাখো, যে প্রশ্নে যদি দেখো কোনো একটা গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হয়েছে তাহলে ম্যাথটা কিসের ম্যাথ? ম্যাথটা হচ্ছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এর ম্যাথ। ওকে, আচ্ছা এখন এই জায়গায় আমরা একটা কাজ করব। পানির উপর যেহেতু একটা গ্যাসকে যেহেতু সংগ্রহ করা হয়, তখন আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে দেখো নিচে দেওয়া আছে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, মানে পানির মধ্যে যখন গ্যাসটা যখন ছিল পানির উপরে সংগ্রহ করা হয়েছে, মানে কি গ্যাসটা একটা সময় পানির মধ্যে ছিল। পানির মধ্যে যখন গ্যাসটা ছিল তখন গ্যাসের মধ্যে কি ছিল? গ্যাসের গায়ে কিন্তু পানির বিন্দু লেগেছিল। তার মানে আমি যদি শুধু গ্যাসের চাপটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে বলো তো? এই যে জলীয় বাষ্পের চাপ এটা বিয়োগ করে দিতে হবে। কি বললাম? পানির উপর যখন কোনো একটা গ্যাস যখন সংগ্রহ করতে বলবে, পানির উপর যখন কোনো একটা গ্যাস যখন সংগ্রহ করতে হবে, তখন এই একমাত্র একটা যে এই যে একটা চাপ দেওয়া থাকবে, এই যে একটা চাপ দেওয়া আছে, এই চাপটা থেকে আমাদেরকে কি করতে হবে? জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা গ্যাসের প্রকৃত চাপটা পেয়ে যাব। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আমি এটা একটু তোমাদেরকে একটু লিখে দেখাই, তাহলে হচ্ছে তোমাদের জন্য জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি এখানে লিখলাম জিনিসটা, যে এখানে আমাদেরকে বলছে কি এসটিপিতে সংগৃহীত গ্যাসটির আয়তন কত হবে, V2 বের করতে বলছে, ঠিক আছে। এসটিপিতে বলছে। তাহলে এখানে আমরা যদি বলি যে আমাদের প্রাথমিক তাপমাত্রা T1 কত, T1 হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, এই যে 14 ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক তাপমাত্রা।
14 ডিগ্রি, তাহলে এটাকে আমরা 273 যোগ করলে কত আসবে? 287 কেলভিন। তারপর আমরা যদি বলি যে আমাদের প্রাথমিক আয়তন কত, V1 কত, 100 ml। প্রাথমিক আয়তন V1 হচ্ছে আমাদের 100 ml, 100 ml। আমাদেরকে বলছে চূড়ান্ত অবস্থায় আয়তন কত বের করতে। প্রাথমিক চাপ কত? তো মনে রাখবা এই যে প্রাথমিক চাপটা কত হবে? গ্যাসটাকে তুমি কি করছো? পানির উপর সংগ্রহ করছো। ওকে, তাহলে মনে রাখবা যে এই কথাটি একটু লিখে রাখি, আমরা একটু এই কথাটি একটু লিখি যে গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলে ওই গ্যাসের নিজস্ব চাপ কত হবে? ওই গ্যাসের নিজস্ব চাপ সমান, ওই গ্যাসের নিজস্ব চাপ হবে আমাদের প্রশ্নে যে চাপটা দেওয়া আছে প্রদত্ত চাপ, সেটা থেকে বিয়োগ করব জলীয় বাষ্পের চাপ। তার মানে আমাদের প্রশ্নে দেওয়া চাপ থেকে আমরা যদি জলীয় বাষ্পের চাপটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা গ্যাসের নিজস্ব চাপ পাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে প্রশ্নের চাপ কত দেওয়া আছে? 740 মিলিমিটার পারদ দেওয়া আছে। আর জলীয় বাষ্পের চাপ কত দেওয়া আছে? 12.93 মিলিমিটার দেওয়া আছে। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাব গ্যাসের নিজস্ব চাপ। তাহলে আমরা লিখব, সুতরাং গ্যাসের প্রাথমিক চাপ P1 কত? 740 বিয়োগ 12.93। ঠিক আছে, প্রদত্ত চাপ থেকে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করলে কত আসবে? 727.07 মিলিমিটার পারদ চাপ। এত পারদ চাপ আমাদের আসবে। আচ্ছা, এখন আমরা অলরেডি কি পেয়েছি বলো? আমরা অলরেডি যেটা পেয়েছি, আমি একটু ছোটো করে দেখাই তোমাদেরকে। আমি অলরেডি পেয়েছি T1 V1 P1 পেয়েছি, T1 V1 P1 পেয়েছি। ওকে, তাহলে আমাদের এখন কি বাকি? আমাদের এখন কিন্তু T2 V2 P2 বাকি। তো সেখানে আমাদেরকে V2 বের করতে বলছে। আমাকে বলছে STP-তে সংগৃহীত গ্যাসটির আয়তন কত। STP বলে দিছে, তার মানে কি বলতো? STP-তে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। STP-তে চাপ কত? 1 ATM চাপ। এখানে তো চাপ ATM-এ দেওয়া নাই, মিলিমিটারে দেওয়া আছে। তার মানে P2টাকে তোমার কী করতে হবে? মিলিমিটারে নিতে হবে। তাহলে STP-তে চাপ কত মিলিমিটার? 760 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে লিখবা, তারপর P2কে STP-তে চাপ কত? STP-তে চাপ হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। তো আশা করি কনভার্সনগুলো কোথায় কাজে লাগে এটা তোমরা এখন বুঝতে পারতেছো। আমাদের P1টা যেহেতু মিলিমিটার চাপে দেওয়া আছে, এই জন্য আমরা P2টাকেও মিলিমিটার চাপে লিখলাম। আমরা জানি STP-তে চাপ হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, আর STP-তে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে যদি ক্যালভিনে নিয়ে যাও তাহলে কত হবে? 273 ক্যালভিন তাপমাত্রা হবে। তোমাকে বলছে STP-তে গ্যাসটার আয়তন V2 = হোয়াট। তো এই জিনিসগুলো যদি বুঝে ফেলো তাহলে কিন্তু ম্যাথটা তোমাদের জন্য একদম ডাল ভাত হয়ে গেল, আর কোনো প্যারাই থাকলো না। তাহলে এখন আমরা অঙ্কটা করে ফেলবো। আমাকে বলছে STP-তে আয়তন কত। তো আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে বা আমরা V2 বের করব। V2 সমান কত হবে? P1 V1 T2 ডিভাইডেড বাই P2 T1। তাহলে আমাদের P1 কত? P1 হচ্ছে 727.07 ইন্টু V1 কত? V1 হচ্ছে 100 ml। T2 কত? T2 হচ্ছে 273 কেলভিন, 273। P2 কত? 760 মিলিমিটার পারদ চাপ। T1 কত? 287 কেলভিন। তা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? আমাদের উপরে হচ্ছে 727.07 গুণ 100 গুণ 273 ডিভাইডেড বাই, আচ্ছা 727.07 গুণ 100 গুণ 273 ডিভাইডেড বাই 760 গুণ 287। তাহলে আমাদের আনসার আসবে 91 মিলিলিটার। তার মানে আমাদের গ্যাসটার আয়তন কত হবে? STP-তে 91 মিলিলিটার হবে। তার মানে যে গ্যাসটার আয়তন তোমার ওই যে যখন তুমি সংগ্রহ করেছিলে জলীয় পানির উপর যখন সংগ্রহ করেছিলে, তখন তার আয়তন ছিল 100 ml, কিন্তু এখন তার আয়তন কত হয়ে গেছে? 91 মিলিলিটার হয়ে গেছে। তো এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, প্লাস কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাইকে একটু জানাও, তারপর আমরা পরের ম্যাথে চলে যাব। এই ম্যাথটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?
যদি এই ম্যাথটা তোমরা যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে ভাইয়াকে বলো, আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের আচ্ছা বলছো সাফা, বলছো P2টা কিভাবে বের করেছেন? P2 ভাইয়া এসটিপি বলেছে, দেখো এসটিপি, হ্যাঁ এসটিপি যদি বলে এসটিপিতে চাপ কত 180 চাপ। ভাইয়া লাস্ট ক্লাসে বলছিলাম 180 চাপ হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। আমরা চাপের অনেকগুলো কনভার্সন দেখছিলাম, অনেকগুলো এককের রূপান্তর দেখেছিলাম। তো সেই এককের রূপান্তরে কিন্তু ভাইয়া বলেছিলাম তোমাদেরকে যে 1 ATM সমান 760 মিলিমিটার চাপ। তো সেখান থেকে যেহেতু P1 এর মানটা তুমি মিলিমিটার চাপে রেখেছো, P1 727 মিলিমিটার পারদ চাপ তুমি লিখেছো, তার মানে P2টাকেও আমরা মিলিমিটার পারদ চাপে নিয়েছি। আর এসটিপিতে P2 হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, 760 মিলিমিটার পারদ চাপ। এসটিপি বলেছে প্রশ্নে, এসটিপি মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাহলে এসটিপিতে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর প্রমাণ চাপ হচ্ছে 1 ATM চাপ। তো 1 ATM মানে 760 মিলিমিটার পারদ চাপ। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন আমাদের পরের সূত্রে চলে যাই। পরের সূত্র হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র কি বলেছে? অ্যাভোগাড্রোর সূত্র বলেছে যে আমাদের আয়তনের সাথে অণুর সংখ্যার একটা সম্পর্ক দিয়েছে। সে বলেছে, অ্যাভোগাড্রো বলেছে যে আয়তন যত বেশি হবে অণুর সংখ্যা তত বেশি হবে। সহজ কথা, আয়তন মানে অণুর সংখ্যা যত বেশি হবে তোমার জায়গা তত বেশি লাগবে। মানে মানুষ যদি বেশি হয় তাহলে আমাদের জায়গা বেশি লাগবে, তাহলে অণুর সংখ্যা যত বেশি হবে জায়গার পরিমাণটা তত বেশি লাগবে। সে তার বিবৃতিটা অবশ্যই বাসায় মুখস্থ রাখবা, যে অ্যাভোগাড্রোর সূত্রের বিবৃতি কি, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অ্যাভোগাড্রোর সূত্রের তাপমাত্রা T এবং চাপ P দুইটাই নির্দিষ্ট থাকবে। সম আয়তন তার মানে আয়তনটাও নির্দিষ্ট থাকবে, সেম আয়তন। সেম আয়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। যেমন মনে করো 1 লিটার অক্সিজেন গ্যাসে যতটা অণু থাকবে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসেও ততটা অণু থাকবে। কারণ আমরা জানি এসটিপিতে আমরা জানি 1 মোল গ্যাস 22.4 লিটার জায়গা দখল করে। 1 মোল সমান 22.4 লিটার জায়গা দখল করে। তাহলে 22.4 লিটার 22.4 লিটার এসটিপিতে 22.4 লিটার গ্যাসে অণুর সংখ্যা কতটা? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে প্রত্যেকটা গ্যাসেরই 22.4 লিটারে একটা নির্দিষ্ট সংখ্যক অণু থাকে। তার মানে সম আয়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখন তুমি আয়তন যত বাড়াবা অণুর সংখ্যা কিন্তু সেই হারে বাড়তে থাকবে। আয়তন বাড়াচ্ছ অণুর সংখ্যা বাড়ছে, এটাই কিন্তু আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। তো বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেছে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রো ফর্মুলা এখান থেকে তোমরা হচ্ছে বাসায় একটু পড়ে নিবা। বাসায় পড়ার পর তোমাদের আসলে এখান থেকে যে জিনিসটা লাগবে, এই যে ব্যাখ্যাটা খাই এগুলো একটু বাসায় একটু তোমরা পড়ো। বাসায় পড়ার পর তোমাদের আসলে যেটা লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্রের ম্যাথমেটিক্যাল রূপ। ম্যাথ করার জন্য আমাদের এই ফর্মুলাটা লাগবে। অ্যাভোগাড্রো ফর্মুলাটা কি? অ্যাভোগাড্রো ফর্মুলা হচ্ছে V1/N1 সমান V2/N2। যেহেতু V সমানুপাতিক N, মানে আয়তন হচ্ছে আমাদের মোল সংখ্যা বা অণু বা পরমাণুর সংখ্যা সমানুপাতিক, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা V এর সাথে মোলের সমান সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক, V সমানুপাতিক N। তাহলে এখান থেকে আমরা বলতে পারি V1/N1 সমান V2/N2। এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কী রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। ওকে, অ্যাভোগাড্রো ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবা, একটু মাথায় রাখবা। এখন আসলে আমরা প্রবলেম দেখে ফেলি একটা। ওকে, আমরা এখন একটা প্রবলেম দেখে ফেলি। তো আমাদের প্রবলেমে বলেছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1.5 ATM চাপে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি কার্বন ডাইঅক্সাইড অণু আছে? খুব ভালো কথা, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1.5 ATM চাপে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি কার্বন ডাইঅক্সাইডের অণু আছে? এই ম্যাথটা কি অ্যাভোগাড্রো ফর্মুলা দিয়ে আদৌ করা যাবে? না, এই ম্যাথ তো অ্যাভোগাড্রো ফর্মুলা দিয়ে করার ম্যাথ না। এটা এখানে চলে আসলো কিভাবে? এটা আরেকটা জিনিসের ফর্মুলা এখানে চলে আসছে। দাঁড়াও 1 মিনিট, এটা এখানে তো আসার কথা না, এটা তো আরেকটা সূত্র।
এটা আর একটা সূত্র। আচ্ছা সমস্যা নেই, এই সূত্রের ম্যাথটা আমি করে দিই, প্যারা নেই। এই সূত্রের ম্যাথটা তোমরা পারো, এই সূত্রটা তোমরা পারো, বাট এটা এই সূত্র না, ঠিক আছে, এটা এই সূত্র না। তো এই সূত্রের জন্য একটা ম্যাথ করো তো, মানে অ্যাভোগাড্রো সূত্রের জন্য একটা ম্যাথ আমি তোমাদেরকে দিই, ঠিক আছে? অ্যাভোগাড্রো সূত্রের জন্য একটা ম্যাথ দিচ্ছি, ওটা আগে তোমরা করো, তারপরে এটা করো। হ্যাঁ, এটা পরে করো। অ্যাভোগাড্রোর জন্য আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, আগে ওটা করো। অ্যাভোগাড্রোর জন্য একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, আগে আমরা ওটা করি, ঠিক আছে? অ্যাভোগাড্রোর জন্য আমাদের ম্যাথটা হচ্ছে, আমার এখানে কি ওয়াইফাই কানেকশন ঝামেলা করতেছে? না, ঠিকই তো আছে, মোবাইলে দেখাচ্ছে না কেন? আচ্ছা, অ্যাভোগাড্রোর জন্য আমরা ম্যাথটা দেখি। আমরা একটা ম্যাথ দিই, আমি তোমাদেরকে বললাম যে একদম সিম্পল একটা ম্যাথ দিচ্ছি। হ্যাঁ, 10 মোল, মানে এটার ম্যাথ খুবই সহজ, এই জন্য হয়তো আমি রাখি নাই আর কি তখন। 10 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন এসটিপিতে 224 লিটার হলে, এটা প্রশ্ন, 15 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? মানে এটা বাচ্চাদের অঙ্ক আর কি, তো এই জন্য আসলে এই ধরনের ম্যাথ আমি হয়তো বা রাখি নাই। আয়তন কত, এটা খুবই সিম্পল একটা ম্যাথ, খেয়াল করে দেখো সূত্রটা কী, এটা কী হবে? 10 মোল, এই 10 মোলটা কি? 10 মোল হচ্ছে আমাদের N1 হচ্ছে 10 মোল। N2 কত? N2 হচ্ছে 15 মোল, N2 হচ্ছে আমাদের 15 মোল। V1 কত? V1 হচ্ছে 224 লিটার, V1 হচ্ছে 224 লিটার। বের করতে বলছে আয়তন কত, V2 কত? ফর্মুলা কি? আমরা জানি V1/N1 সমান V2/N2, অ্যাভোগাড্রো ফর্মুলা। তাহলে বা V2 সমান V1N2 ডিভাইডেড বাই N1, মান বসিয়ে দিবা। V1 এর মান 224 লিটার, N2 এর মান 15 মোল, N1 এর মান 10 মোল। এটা হিসেব করলে আমাদের আনসার চলে আসবে 336 লিটার। এটাও বাচ্চা কাচ্চার ম্যাথ, ঐকিক নিয়মের ম্যাথ, আমরা এটা সহজেই করে ফেলতে পারতাম, ঠিক আছে? মানে 224কে 1.5 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসে, কারণ 10 মোলের আয়তন যেহেতু 224 লিটার, 1-এর কত আর 15-এর কত আর কি, ঐকিক নিয়মের ম্যাথ, যে 10 মোল গ্যাসের আয়তন 224 লিটার, তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত, 15 মোল গ্যাসের আয়তন কত, ঐকিক নিয়মে করলেও ম্যাথটা আমাদের বেরিয়ে আসতো। তো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এখন আমরা তাহলে এই ম্যাথটা করি, ঠিক আছে? এই ম্যাথটা করি, ওকে? এই ম্যাথটা আমরা যদি দেখি, এই ম্যাথটার জন্য আমরা একটা ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা তোমরাও জানো। ফর্মুলাটা হচ্ছে আমাদের পিবি সমান এনআরটি। এটা যদিও আমাদের এখনও এই ফর্মুলাটাতে আমরা আসি নাই, বাট হচ্ছে ফর্মুলাটা কিন্তু তোমরা সবাই জানো। যে দেখো, টেম্পারেচার দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস, টি দেওয়া আছে, চাপ দেওয়া আছে 1.5 ATM চাপ, গ্রাম দেওয়া আছে, মানে ডব্লিউ দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড বলছে, তার মানে তুমি তার চাইলে এম বের করতে পারবে। কার্বন ডাইঅক্সাইডের এম কত? 44 আণবিক ভর। কয়টি কার্বন ডাইঅক্সাইড আছে তোমাকে বের করতে বলছে। তাহলে এটা কিন্তু আমরা চাইলে খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারি। ম্যাথটা আমরা করে ফেলতে পারি পিবি সমান এনআরটি ফর্মুলা দিয়ে। তো এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো, পিবি সমান এনআরটি। এটা ফিজিক্সে পড়েছো, কেমিস্ট্রিতে পড়েছো। পিবি সমান এনআরটি নিয়ে আশা করি কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তো আমি লিখে দিই, আমরা জানি পিবি সমান এনআরটি, আমরা জানি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, পিবি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের টি দেওয়া আছে, টি হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 37 ডিগ্রি মানে কি 273 যোগ করলে 310 কেলভিন। তারপর পি কত? পি দেওয়া আছে ভাইয়া আমাদের 1.5 ATM চাপ, 1.5 ATM চাপ দেওয়া আছে। আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে তুমি কি ভি জানো এখানে? না, এখানে তো আমি ভি জানি না, এটা হচ্ছে একটা ঝামেলা। ঝামেলাটা হচ্ছে কি? ঝামেলাটা হচ্ছে আমি এখানে ভি জানি না। তো ভি যদি না জানি তাহলে আমাদের বের করাটা একটু টাফ হয়ে যায়। ভি আগে বের করতে হবে, ভি থেকে তারপরে হচ্ছে, না দরকার নেই, এভাবে ম্যাথটা করার দরকার নাই, এখানে আমরা ভি জানি না। ভি যদি না জানি তাহলে আমরা এইভাবে ম্যাথটা করতে পারবো না। পিবি সমান এনআরটি ফর্মুলাতে আমাদের ভি জানতে হবে। যদি ভি দিয়ে যদি এভাবে যদি ম্যাথটা করতে চাই তাহলে ম্যাথটা আমাদের অনেক বড় হয়ে যাবে, তো দরকার নেই।
তাহলে আমরা এটাকে কি করব, আমরা এটাকে অন্য একটা রুলসে করি, অন্য আরেকটা রুলসে আমরা করি। খেয়াল করো, তো পরীক্ষা এরকম আসতে পারে যে তুমি একটা ম্যাথ করার পর মাঝখানে গিয়ে তুমি দেখছো যে না এটা আসলে এই ম্যাথটা এইভাবে করা উচিত হবে না, তখন তুমি চেঞ্জ করে নিবা, প্যারা নেই, ঠিক আছে। তো এটা আসলে তুমি কিভাবে করবা, এখানে তুমি যেটা করবা, এটা ফর্মুলা কি v1/n1 সমান v2/n2 ফর্মুলা। তার মানে তুমি একটা কাজ করবা, কাজটা হচ্ছে এরকম যে তুমি হচ্ছে এই যে 10 গ্রাম ভ্যালু, এইটা থেকে হচ্ছে তুমি সংখ্যাটা বের করবা। 10 গ্রাম ভ্যালু দিয়ে তুমি সংখ্যাটা বের করবে। এখানে আমাদের তাপমাত্রা 37°C, চাপ 1.5 atm, এটার কোনো প্রয়োজন নাই। এই দুইটা জিনিসের আমাদের আসলে এখানে কোনো প্রয়োজন নেই। 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়ে বের করবা, ঠিক আছে। তাহলে 10 গ্রাম মানে কি, তোমার ডব্লিউ দেওয়া আছে, তাহলে তুমি চাইলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাটা বের করতে পারবা। তো তুমি লিখতে পারো এখানে n ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা n ইকুয়াল টু w/m, n ইকুয়াল টু w/m। তাহলে w কত, 10 গ্রাম, m কত, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এটা যদি হিসাব করো তাহলে আসবে 0.2273 মোল। তাহলে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 0.2273 মোল। এটা আমরা প্রথমে বের করে নিয়ে আসলাম। ওকে, এখন আসো, আমরা জানি, সবাই জানি যে 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে আমাকে বলছে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টা অণু থাকবে, তার মানে এই যে মোলটা বের করছো, এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে কয়টা অণু থাকবে সেটা বের করতে বলছি। আশা করি জিনিসটা তোমরা এখন বুঝতে পেরেছো। তাহলে এটা আবার লিখবা যে আবার একটা ফর্মুলা তোমরা জানো, n ইকুয়াল টু n/na, মানে অণুর সংখ্যা বের করার ফর্মুলা। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো বা n ইকুয়াল টু n ইন্টু na। তাহলে এই n এর মান কত, 0.2273 মোল, আর n এ কি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। হিসাব করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে হিসাব করলে এটা আমাদের কত আসবে, এটা আমাদের আসবে 1.369 ইন্টু 10⁻23 এতটি। তার মানে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আমাদের এতটি কার্বন ডাইঅক্সাইডের অণু থাকবে। তো কেউ যদি না বুঝে থাকো তাহলে ভাইয়াকে কোশ্চেন করতে পারো কোন জায়গাটা বোঝো নাই। ভাইয়া কিন্তু একদম ডিটেলসে বাংলা কথা বলে দিলাম। এরপর যদি কেউ যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, তো আজকে আমরা আসলে এটা করেই শেষ করব। আজকে ভাইয়ের শরীরটাও খুব একটা ভালো না, কারণ দেখতে পাচ্ছ তোমরা, আমি 7:30 ক্লাস কিন্তু একটু দেরিতে শুরু করেছি, কারণ রেস্ট নিচ্ছিলাম। শরীর আজকে খুব একটা ভালো না। প্লাস হচ্ছে আমার তোমাদেরও যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে হয়তো বা তোমাদের মন মানসিকতা পড়াশোনার মধ্যে নাই। হ্যাঁ, তো বিভিন্ন কারণবশত আমাদের হয়তো বা কারোরই হয়তো বা মন ভালো নেই, যার কারণে হচ্ছে কেউই পড়াশোনায় ওভাবে মনোনিবেশ করতে পারছো না। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করব। তো এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে একটু জানাও, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে আজকে রাত 10টায় আমি তোমাদের ফিজিক্স একটা ক্লাস নেব, বাট সেটাও আজকে রাতে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, কারণ আমি হয়তো বা এখনই হয়তো বা আমি একটু রেস্ট নিতে গিয়ে হয়তো বা ঘুমিয়েও পড়তে পারি, বলা যায় না, কারণ হচ্ছে আমি একটু টায়ার্ড। তো সব কিছু মিলিয়ে আজকে আসলে আমরা এই একটা ক্লাসই নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ হচ্ছে আমি তোমাদের ফিজিক্স ক্লাসটা নিব। ফিজিক্স ক্লাস আগামীকাল হবে। তো আগামীকাল তোমরাও সবাই একটু মানে মাইন্ডটাকে ঠিক করে, মানে যাতে ক্লাসে উপস্থিতিটা যাতে বেশি থাকে সেরকম একটা চিন্তা ভাবনা করে হচ্ছে আগামীকাল ক্লাসটা করতে আসবে আর কি। কারণ ক্লাসে উপস্থিতি কম না থাকলে কিন্তু এমনিতেও ভাইয়ার আর পড়াতে ইচ্ছে করে না, স্বাভাবিক। তার উপরে হচ্ছে নিজেরও শরীর ভালো না, মন খারাপ, তোমাদেরও আমি জানি অনেকেরই মন টন খারাপ। তো সব কিছু মিলিয়ে আসলে পড়াশোনা করার পরিবেশটা এখন একটু আমাদের জন্য প্রতিকূলে, তা সত্ত্বেও পড়াশোনা করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আগামীকাল অবশ্যই হচ্ছে তোমরা ওরকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতে আসবে, যাতে করে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্সটা থাকে আর কি, ঠিক আছে। তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও। কমেন্টে যদি জানিয়ে দিতে পারো তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। ওকে, আমাদের আগামীকাল আমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস হবে। আগামীকাল ফিজিক্স ক্লাস আমি নেব। তো তোমাদের ফিজিক্স ক্লাসটা আগামীকাল রাতে হবে, রাত 10টা থেকে শুরু হবে। তো আগামীকাল ফিজিক্স ক্লাসে কিন্তু আমরা লম্বাংশ ব্যবহার করে কীভাবে ভেক্টরের মান দিক বের করতে হয়, তারপর হচ্ছে আমাদের একক ভেক্টর, তারপর হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন, ভেক্টরের ভেক্টর গুণন, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আগামীকাল আলোচনা করব। তো আগামীকাল কিন্তু ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এখানেই শেষ করব। আর নেক্সট কেমিস্ট্রি ক্লাসে আমরা কিন্তু এই যে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় এই জিনিসগুলো পড়ব, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে কিন্তু নেক্সট যে কেমিস্ট্রি ক্লাসটা হবে, আর যেহেতু হচ্ছে আমার হচ্ছে গতকাল আমি ক্লাস নিতে পারি নাই ওয়াইফাই কানেকশন প্রবলেমের জন্য, যার কারণে হচ্ছে এই শুক্রবার কিন্তু তোমাদের ক্লাস থাকবে। ওকে, আমি শুক্রবার দিনটা আসলে রেস্টের জন্য রাখছি বলে ভুল হবে। শুক্রবার আসলে ভাইয়া খালি রাখছি ব্যাকআপ হিসেবে, কারণ দেখা যাবে যে সপ্তাহে 6 দিনের মধ্যে একদিন এমন যাবেই যেদিন কিনা হয়তো বা কোনো একটা ইস্যুর কারণে হয়তো বা ক্লাস নিতে পারবো না। দেখা যাবে যে হয়তো যেমন গতকাল ওয়াইফাই ছিল না আমার বাসায়, যার কারণে ক্লাস নিতে পারি নাই।
তো এই জন্য শুক্রবার দিনটা কিন্তু ব্যাকআপ হিসেবে ভাইয়া রেখেছি, যাতে করে তোমাদের সপ্তাহে যাতে 6 দিন যাতে ক্লাসটা যাতে ভাইয়া কন্টিনিউ করতে পারি। ওকে, তো ঠিক আছে, যারা যারা আজকে ক্লাসে প্রথম থেকে ছিল, শুরু থেকে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে অবশ্যই বাসায় জিনিসগুলো হচ্ছে আরেকবার দেখে নিবে, আরেকবার পড়ে নিবে, তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। তোমাদেরকে আমি একটু স্লাইডটা দেখালেই তোমরা বুঝবা নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট জিনিসপত্র তোমাদের জন্য অপেক্ষা করছে। তো নেক্সট ক্লাসে দেখো আমরা শুরুতে আমরা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করবো, ওই যে পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি নিয়ে আমরা প্রথমেই পড়াশোনা শুরু করব। তারপর হচ্ছে আমরা আমাদের যে আর এর মান, মানে যেটাকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান লিটার বায়ুচাপ এককে কীভাবে বের করতে হয়, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তারপর হচ্ছে আমাদের এসআই এককে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। তারপর আমাদের আদর্শ গ্যাস সমীকরণ মানে পিভি সমান এনআরটি ব্যবহার করে কিভাবে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি, অণু সংখ্যা নির্ণয় করতে পারি, গ্যাসের ভর নির্ণয় করতে পারি, গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারি, এই জিনিসগুলো পড়বো। এবং তারপরেই কিন্তু আমরা এই টপিকগুলোর উপরে বেশ কিছু আমরা হচ্ছে প্রশ্ন হচ্ছে সলভ করব, ঠিক আছে, বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা হচ্ছে সলভ করব, ঠিক আছে। তো নেক্সট যে কেমিস্ট্রি ক্লাসটা সেটাও কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো সেদিকে হচ্ছে খেয়াল রেখে আমরা অবশ্যই নেক্সট ক্লাসগুলোতে একদম পুরোপুরি আমাদের মাইন্ডটাকে হচ্ছে পড়াশোনার প্রতি হচ্ছে কেন্দ্রীভূত করে আমরা হচ্ছে নেক্সট ক্লাসটা করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।